আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ওয়েব প্রসেসিং 2 এর 6 নম্বর লেকচারে স্বাগতম। শুরুতেই আপনাদের জন্য যে নোটিশটা আছে যে আজকে কয় তারিখ? 24 জানুয়ারি, তাই না? 24 জানুয়ারি। তো আগামী 8 ফেব্রুয়ারি কি শুক্রবার না নাকি? 7 ফেব্রুয়ারি শুক্রবার। আগামী 7 ফেব্রুয়ারির ভিতরে এই যে ওয়েব প্রসেসিং 2 এর 8টা 7 তারিখ আছে। তাহলে আগামী 7 ফেব্রুয়ারি 7 to 2024-25 এর ভিতরে ওয়েব প্রসেসিং 2 ল্যাব রিপোর্ট সাবমিশন ডেডলাইন, ঠিক আছে? রিপোর্ট আপনাদের অলরেডি যে প্রোভাইড করা হয়ে গেল। আমি একটা কাজ করতেছি, হ্যাঁ এখানে 12টা ছিল, 12টা থেকে কমায় এখন 8টা রাখা হয়েছে। সমস্যা নাই, মানে আপনারা যদি কম দিতে চান কম দিতে পারবেন, কারণ সবার তো A+ পাইতে হবে এমন কোনো কথা নেই। পাস করবে, কেউ ফেল করবে। প্রেজেন্ট থাকলে পাস করবে, সবার A+ পাইতে হবে এমন কোনো কথা তো নেই। আমি এখানে নোটিশও দিয়ে দিচ্ছি। আপনাদের এখানে পোর্টাল 3টা, তো মানে আপনারা ভেঙে ভেঙে 3টা পোর্টাল আছে, এই জন্য সব পোর্টালে সব আইডি পাওয়া যায় না, তো তার মধ্যে আমি পরে বলছি। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের ক্লাসের লেকচারে চলে আসি। আচ্ছা, বেসিক কনসেপ্ট অফ কালার মেকানিজম। এখানে ডাইং এর যে মূল প্যারামিটারসগুলো আছে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতেছেন। আমি সবসময় বলি যে ডাইং কিন্তু ডাইংকে একটা রান্নার সাথে তুলনা করতে হবে। এটা মানে এটা একটা কুকিং প্রসেস, একটা আনডাইড, একটা রেডি ফর ডাইং টেক্সটাইল ম্যাটেরিয়াল। এটা একটা ফাইবার হতে পারে, একটা ফিলামেন্ট হতে পারে, একটা ইয়ার্ন হতে পারে, একটা ফ্যাব্রিক হতে পারে, একটা গার্মেন্ট হতে পারে। কি হতে পারে বলেন? টেক্সটাইল ম্যাটেরিয়াল যেটাকে আমরা ডাই করতে পারি। কি ম্যাটেরিয়ালকে ডাই করতে পারি? ইয়ার্ন, ফ্যাব্রিক, ম্যাটেরিয়াল বলতে কি ফাইবার, ফিলামেন্ট। বুঝতেছেন দীপক? বুঝতেছেন? কি বুঝলাম? শুধু জি স্যার বললে তো হবে না। কি বুঝলাম? আপনার চেহারাই বোঝাচ্ছে, চেহারা দেখে বুঝতেছে, মানে বোঝা যাচ্ছে যে আপনি মনোযোগ দেন নাই। একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল কাকে বলে? টেক্সটাইল ম্যাটেরিয়াল কোনগুলো? আপনি জব করতেছেন না অলরেডি? জব করতেছেন না? আগে জব করছেন?
তো টেক্সটাইল ম্যাটেরিয়াল কাকে বলে? আপনারা কি নিয়ে কাজ করতেন? সুতা নিয়ে কাজ করতেন। সুতা কি টেক্সটাইল ম্যাটেরিয়াল না? ওটার ইংলিশ কি? ইয়ার্ন। সুতার ইংলিশ ইয়ার্ন। ঠিক আছে না? আচ্ছা, এবার ইয়ার্নটা আমরা কি থেকে পাই? কটন, তুলা। ওটা একটা কি? ওটা একটা আঁশ না? আঁশের ইংলিশ কি? আঁশের ইংলিশ কি? আপনার ক্লাসমেটটা বলে দিচ্ছে। ফাইবার। হ্যাঁ, ফাইবার। তো ফাইবারও কি তাহলে একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল? হ্যাঁ। তারপরে আপনি যদি ইয়ে করেন, এই কটন, এটা কি প্রাকৃতিক নাকি মানব সৃষ্ট? প্রাকৃতিক। মানব সৃষ্ট কি আছে এরকম? হ্যাঁ, কি ম্যাটেরিয়াল নাম বলুন তো একটা? নাইলন। নাইলন কি প্রাকৃতিক? নাইলনের গাছ আছে না? আমরা গাছ থেকে নাইলন পাই না? পলিস্টার, নাইলন এগুলো আমরা গাছে পাই না? গাছ থেকে পাই পলিস্টার। হ্যাঁ, হ্যাঁ, এটা মানব সৃষ্ট বা কৃত্রিম। পলিস্টার কি প্রাকৃতিক? হ্যাঁ, এটা আপনি বলেন, মুখ দিয়ে বলেন, মনে মনে বললে আমি শুনতেছি না। আচ্ছা, এটা কৃত্রিম। এগুলো হচ্ছে ফিলামেন্ট আকারে হয়, ওটা ফাইবার না। ওটা হচ্ছে ফাইবার আর ফিলামেন্টের মূল পার্থক্য কি? ফিলামেন্ট হচ্ছে লম্বা একটা আঁশ, মানে এটার দৈর্ঘ্য আপনি ইচ্ছা অনেক বড় হতে পারবেন। মেশিন থেকে আপনি যত লম্বা আপনি ভিতরে কাটলেন না জিনিসটা, সমানে প্রডিউস করতে থাকলেন, ওটা লম্বা আঁশ আকারে পাবেন, ওটাই হচ্ছে ফিলামেন্ট। আবার যেমন সিল্কও কিন্তু কি লম্বা না? সিল্কের একটা যে সুতলি, ওইটাকে ফিলামেন্ট বলা হয়, যেটা অনেক লম্বা, যেটার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নাই। ওটা আমি মানে অনেক লম্বা আকৃতিতে অনেক লম্বা পাচ্ছি, মাঝখান দিয়ে আমার প্রয়োজনে আমি কেটে দিচ্ছি, ছোট করতেছি। ওটা হচ্ছে ফিলামেন্ট। তো ওটাও কি টেক্সটাইল ম্যাটেরিয়াল না? আচ্ছা, তারপরে আপনি যে সুতা বা ইয়ার্ন নিয়ে কাজ করছেন, ওই সুতা বা ইয়ার্ন দিয়ে কি তৈরি করে? কাপড়। ওটা কি টেক্সটাইল ম্যাটেরিয়াল না? আচ্ছা, তো ওই কাপড় থেকে আবার কি তৈরি করে? পোশাক। হ্যাঁ, ওটাও কি টেক্সটাইল ম্যাটেরিয়াল বলা যায়? যে কারণ ওটা তো আমি টেক্সটাইল থেকেই পাচ্ছি। এই সব কিছুকে রং করার প্রক্রিয়া, ওটাই হচ্ছে কি? এগুলা রং করার প্রক্রিয়াটাকে কি বলে? আপনি বলেন, মুখ দিয়ে বলেন, আপনার ক্লাসমেটটা বলে দিচ্ছেন, বলেন। ডাইং। হ্যাঁ, মানে নিজে নিজে বলতে হবে, বললে তারপরে পরীক্ষার খাতায় লিখতে পারবেন বা অন্য জায়গায় অন্য চাকরির ভাইভাতে গিয়ে বলতে পারবেন। কিন্তু যদি কথা বলতে না পারেন তাহলে কিন্তু চাকরিতে গিয়েও সমস্যা হবে। হ্যাঁ, হয়তো জি স্যার ছাড়াও অন্য কতগুলো কথা শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এই যে এটা একটা কালারেশন প্রসেস, এটা একটা রান্না করার মতো একটা প্রক্রিয়া, ডাইংটা, যে বিভিন্ন টেক্সটাইল ম্যাটেরিয়ালকে আমরা রং করব। তাহলে ওখানে আমার কি কি লাগতেছে? স্ক্রিনে আসতেছে না? রেকর্ডের উপর জিনিসটা আসতেছে? আচ্ছা, তাহলে এখানে দেখেন, এগুলো আপনারা জানেন, যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে জব করেন তাদের জন্য শুরু দিকে টপিকটা একটু বোরিংই হবে যতক্ষণ আমরা ডিপে যাচ্ছি। আচ্ছা, ডাইং করার জন্য কি লাগতেছে? সবার আগে সময় লাগতেছে, যে একটা টাইম, তারপর হ্যাঁ টেম্পারেচার, হ্যাঁ দামে দামে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, ধরেন একটা এক্সাম দিচ্ছিলেন স্যার, ল্যাবে ছিলেন? ও আচ্ছা, আপনার এক্সাম শেষ? কি এক্সাম দিচ্ছেন? প্রিন্সিপাল অ্যাকাউন্টিং 50 মিনিটে শেষ? প্রশ্ন অনেক সহজ আসছে না? আচ্ছা, তাহলে একটা ডিম, আচ্ছা, ভাত রান্নার কথা চিন্তা করেন, ভাত রান্না করতে কতক্ষণ সময় লাগে? 20 মিনিট। 20 মিনিট। দীপক, আপনার ভাত রান্না করতে কত সময় লাগে? আপনি কি রান্না করেন? ডিম ভাজতে কতক্ষণ সময় লাগে? চুলায় ডিমটা কতক্ষণ রাখে? গ্যাসের ফ্লোর উপর ডিপেন্ড করে। গ্যাসের ফ্লোর উপর ডিপেন্ড করে 1 থেকে 1.5 মিনিট। আচ্ছা, ঠিক আছে, ধরে নিলাম দীপকের ডিমগুলো দেরিতে 2 মিনিট লাগে সময়। আচ্ছা, তো এইবার ওই ডিমটা
ওই ডিমটা আমি কতক্ষণে ইয়ে করবো, যে ধরেন ডিমটা যদি আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ভাজি তাহলে কি আমার বেশি সময় লাগবে, নাকি আমি 50 ডিগ্রি সেন্টিগ্রেডে ভাজলে বেশি সময় লাগবে? 50 কম লাগবে, বেশি সময় লাগবে, আর 100 তে কম সময় লাগবে। এটা কি বাকিরা বুঝছেন? জি স্যার। আচ্ছা, তারপরে পিএইচ, পিএইচটা ডিম ভাজি দিয়ে বোঝানো যাবে না, পিএইচটা ডাই দিয়ে বোঝাবো। আর হচ্ছে এমএল, এমএল হচ্ছে যে আপনার এই ডাইয়ের কাপড়টা 1 কেজি হইলে আমার কত লিটার পানি লাগবে। এটা হচ্ছে ম্যাটেরিয়াল ইজ টু লিকার রেশিও, ম্যাটেরিয়াল ইজ টু লিকার রেশিও, যে আপনার ডাই সলিউশন কত লিটার লাগবে কত কেজি কাপড় ডাই করার জন্য, এটা হচ্ছে এমএল রেশিও। আর এরপর প্রেসার, প্রেসার সচরাচর 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার 1 atm, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে ডাইটা হয়। আর ইউটিলিটি হিসেবে আপনি কি লাগতেছে, মেশিনের ভিতর বাতাস থাকে, বিদ্যুৎ দিয়ে আপনার মেশিনটা চলতেছে, স্টিম সাপ্লাই দেওয়া লাগে, আর হচ্ছে গ্যাসও সাপ্লাই দেওয়া লাগে ওই মেশিনটাকে ঠিকভাবে রান করার জন্য, আর অ্যাটমসফিয়ারিক প্রেসার মেইনটেইন করার জন্য স্টিম আর গ্যাস সাপ্লাই দিতে হয়। এবার তাইলে আমরা একটু ডিটেইলে আসি, শুরুতে তো রান্নার সাথে মিলালাম, এবার ডাইয়ের সাথে মিলাই। সচরাচর আপনারা ইন্ডাস্ট্রিতে যারা হচ্ছে বাল্ক ডাইং করেন 1000 কেজি মানে 1 টন, 1.2 টন, 1200 কেজি, 1500 কেজি, 1600 কেজি, ওইরকম যারা ডাই করেন, ডাইং ইন্ডাস্ট্রিতে আপনাদের বন্ধু বান্ধব আছে না, বা আপনারা নিজেরা আপনি ডাইংয়ে না ওয়াশিং ডাইংয়ে? তো তাহলে এবার ইউসুফের থেকে আপনাদের ক্লাসমেটের থেকে শুনুন, আপনার ইন্ডাস্ট্রিতে একটা ব্যাচ ডাই করতে কতক্ষণ সময় লাগে? স্যার আমি ডাইং প্রোডাকশন না কোয়ালিটিতে, কিন্তু আপনি তো জানেন প্রোডাকশনে কত সময় লাগে। স্যার একটা ডাইং মিলে 6 থেকে 8 ঘন্টা লাগে। 6 থেকে 8 ঘন্টা লাগে, এটা কি আপনি জানেন না? মানে ডাইং করতে কত টাইম লাগে? আপনি কত কেজিতে কত গ্রাম কত? হ্যাঁ, এখানে রেশিওটা আমরা বড় একটা বলবো, সমস্যা নাই। আপনি বলবেন যে আপনার ইন্ডাস্ট্রিতে কাপড় ডাই করতে কতক্ষণ সময় লাগে, মানে কত এক ব্যাচ, উনি পিছন থেকে বলে দিচ্ছে এক ব্যাচ ছাড় তো 5000 মিটার আছে, 10000 মিটার আছে। হ্যাঁ, যে কোনো একটারই বলেন, মানে একদম এক্সাক্ট বলতে আমার কোনো কথা নেই, আমি আপনার ইন্ডাস্ট্রিতে যাবো না। মনে করেন যে যদি 1000 গজ ডাই করতেছি, আমার 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে ডাই হয়ে যায়। হ্যাঁ। আর বাকি সময়টা কি করবে? তাহলে 1 ঘন্টা করে করে ডাই করতে থাকে। 1 ঘন্টা ডাই, 1 ঘন্টার মধ্যে 1000 গজ হয়ে গেল, পরবর্তীতে আবার আরেকটা করবো, এইভাবে কন্টিনিউ চলবে। আপনি কি ডাইং ইন্ডাস্ট্রিতে আছেন? আমি মার্চেন্টে আছি। কিন্তু একটা প্রসেস, মানে একটা ব্যাচের ভিতর ধরেন একটা বেস প্রসেসর অনেক প্রসিডিউর আছে, প্রি ট্রিটমেন্ট আছে, প্রি ট্রিটমেন্ট ওটা গ্রে থেকে শুরু করে ইনস্পেকশন পর্যন্ত। হ্যাঁ, গ্রে থেকে ইন্সপেকশনও না, আপনার জাস্ট তিনটা জিনিস আছে ডাইংয়ের ভিতরে। একটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট, ডাই ফিনিশিং, হ্যাঁ ডাই ফিনিশিং এ, তারপর হচ্ছে এই যে ডাইংটা চলতেছে, তারপরে আবার আছে আফটার ট্রিটমেন্ট। আপনার একদম ওই ফ্যাব্রিক ইন্সপেকশন, ইনিশিয়াল ইন্সপেকশন, আপনার হচ্ছে ওই ইনভেন্টরিতে গেছে, ওখান থেকে এনে এইসব অত কিছু আমরা ধরতেছি না। অ্যাকচুয়াল ডাইং প্রসেসে এই যে একটা প্রি ট্রিটমেন্ট, একটা ডাই, আর একটা হচ্ছে আফটার ট্রিটমেন্ট, বা এটা হচ্ছে ফিনিশিংও বলে আর কি, এটাকে ফিনিশিংও বলে। যে কম্প্যাক্টর মেশিন, স্টেন্ডার মেশিন, কম্প্যাক্টর মেশিন, এই সময়ের ভিতর দিয়ে স্প্লিটার মেশিন, এই সময়ের ভিতর দিয়ে যে আসে, আচ্ছা এগুলো আফটার ট্রিটমেন্ট মানে ফিনিশিং এরিয়াতেও যায়। ফিনিশিং যদি ডাই দুই মেশিন করা হয়, থার্মোসোল আর সিভিবি, যদি থার্মোসোল করা হয় 3 থেকে 4 ঘন্টা কমপ্লিট, আর যদি সিভিবি করা হয় তাহলে 8 ঘন্টা, কারণ সিভিবি করার পরে রোটেশনাল লাগা হয়। আমি তো ওটাই বলতেছি। কিন্তু ইয়ের কথাটাও ঠিক আছে, ইউসুফের কথাটা, যে বেসিক ডাইটা মানে একদম জাস্ট মেশিনে দিলেন, রেসিপি ধরেন রেডি হয়ে আছে, মানে আপনার মাংস সব কিছু ম্যারিনেট করা আছে, চুলায় তেলটা অলরেডি গরম হয়ে আছে, আপনি জাস্ট দিয়ে মাংসটা রান্না করে ফেলবেন। ওইটা 30 থেকে, এখানে ওইরকম ওই ডাইংটা 30 মিনিট থেকে 60 মিনিট, তার ভিতরে বেসিক ডাইংটা হয়ে যায়। কিন্তু ইন্ডাস্ট্রিতে বাকি যে প্রসিডিউর ওগুলো বেজিং করে ওগুলো করতে 8 থেকে 12 ঘন্টা লাগে, এবং ইন্ডাস্ট্রি ভেদে শিফটও আলাদা হয়। কোনো ইন্ডাস্ট্রিতে 8 ঘন্টা শিফট হয়, কোনো ইন্ডাস্ট্রিতে 12 ঘন্টা শিফট হয় ডাইং ইন্ডাস্ট্রিতে। আমি যতগুলো দেখছি মানে খুব কম জায়গাতে 8 ঘন্টা শিফট দেখছি, ম্যাক্সিমাম জায়গাতে 12 ঘন্টা শিফট থাকে। দিনটা কি 12 ঘন্টা, ওভেন টাইমে 8 ঘন্টা বেশি। ওই যে আপনি যেমন গজের কথা বললেন, হ্যাঁ, যে আপনার ওখানে গজ ওয়াইজ ওভেন টাইম কেজি হিসেবে। তো আমি মূলত নিট ডাইংয়ের পার্সপেক্টিভে বলতেছি, আমার এক্সপিরিয়েন্স আছে হচ্ছে নিট ডাইংয়ের হ্যান্ডস অন। আচ্ছা, এবার টেম্পারেচারের কথায় আসি।
টেম্পারেচার খুব সহজে আপনাদের মানে বাস্তব এক্সাম্পল থেকে বুঝতে পারবেন। যেমন আপনি বললেন একটা ডাই হয় থার্মোসল ডাই। থার্মোসল ডাইটা কোন ফাইবারের ক্ষেত্রে হয় বলতে পারবেন কি? স্যার ইয়ার্ন পলিস্টার ইয়ার্ন হয় স্যার সবচেয়ে মানে কোন ইয়ার্নটাও কটন থার্মোসল কি কটনও হয়? হ্যাঁ মূলত পলিস্টার ইয়ার্ন এবং পলিস্টার ফিলামেন্টের ক্ষেত্রে ইয়ে হয় থার্মোসল ডাই হয়। কটন আপনাদের থার্মোসল করতে পারে? হ্যাঁ মানে কটন থার্মোসল হলে পরে তারপরে হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি হলে ওখানে তো ফাইবার ড্যামেজ হওয়ার চান্স থাকে। টেম্পারেচার কম থাকে টেম্পারেচার কম দেন আপনার? আচ্ছা পলিস্টার তো খুব কম ওই যে এই যে টেম্পারেচার কম থাকে টেম্পারেচার কম থাকে টেম্পারেচার স্যার এই দিয়ে হচ্ছে কটন করে এই ডিগ্রির উপরে 100 ডিগ্রির উপরে গেলে হচ্ছে পলিস্টার ডাই স্যার টেম্পারেচার কম হবে না। কিন্তু থার্মোসলের মেইন বিশেষত্ব যেটা ক্যারেক্টারিস্টিক্স এটাই হচ্ছে এটা টেম্পারেচার বেশি হবে। মানে থার্মোসলের বিশেষত্ব বা স্পেশাল অ্যাপ্লিকেশন প্রয়োগই হচ্ছে স্যার থার্মোসল ইউজ করে হচ্ছে টেম্পারেচার হাই থাকবে তখন যে হচ্ছে রংটা শোষণ করবে না তো কালার তো ধরবে না স্যার এই ফেব্রিকে। তো মানে আপনাদের ব্যাপারটা কি হয়েছে ইন্ডাস্ট্রিতে থার্মোসল নামে প্রচলিত হয়ে গেছে ওই মেশিনে ওখানে ডাই হচ্ছে আপনারা থার্মোসলই হয়তো বলেন না মেশিনের নাম থার্মোসল মেশিন। থার্মোসলের প্রসেস এবং ওইটা টেম্পারেচার হাই টেম্পারেচার ওটা হাই টেম্পারেচার স্যার এটা ফেব্রিক অবজার্ভ করবে ম্যাক্সিমাম খাবার থার্মোসল মেশিন হয় মানে থার্মোসল একটা সিপ আছে থার্মোসল তো হয় আর সিপিএস দ্বারা প্রেডিস্টেম করে কালারটা ফিক্সড করে দেয়। ওই তো মানে বললাম না প্রসেসের নামেই আপনারা মেশিনের নাম বলে মানে ওইভাবে প্রচলিত আর কি একটা মেশিনের মধ্যে সেন্সর করা হয় থার্মোসল মেশিন। বুঝতে পারছি থার্মোসল মেশিন যেমন ওই যখন সুইং ফ্লোরে ছিলাম ওখানে হচ্ছে বল চাপটাক মানে ওই কোনো একটা ছোট একটা সেলাই দিতে গেলে ওটাকে বলতো চাপটাক নাম দিতে দিতে ওটাকে চাপটাক হয়ে চাপটাক কাটটা। তারপরে হচ্ছে যেটা ইয়ে ন্যারো সিলিন্ডার বেডে হাতের বাচ্চাদের হাতের স্লিপ অপারেশন করে ওইটা তখন চুরি হেম নাম হয়ে গেছে শুনছেন কিনা জানি না কিন্তু চুরি হেম মেশিন বলে কোনো মেশিন নেই মেশিনটার নাম ন্যারো সিলিন্ডার বেড মেশিন। আচ্ছা তো যাই হোক কিন্তু ইউসুফ যে কথাটা বলছে কটন ডাই করতেছে আপনার নাম কি জানো? হৃদয় আমি তো ক্লাস করেন না ঠিক মতো জন্য চিনি তো হৃদয় যেটা বললো যে কটন ডাই হয় 180 ডিগ্রি সেন্টিগ্রেড আর পলিস্টার ডাই হয় 130 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে টেম্পারেচারের মানে ভ্যারিয়েশনটা এই জায়গায় দেখাচ্ছি যে ন্যাচারাল ফাইবারের ডাই আমরা ন্যাচারাল ফাইবার সচরাচর কম তাপমাত্রায় ডাই করব আর ম্যানমেড ফাইবার যেগুলো ওগুলোকে আমাদের বেশি তাপমাত্রায় ডাই করতে হবে কারণ এই যে পলিস্টারকে যে থার্মোসল প্রক্রিয়ায় ডাই করতেছেন এবং ওখানে যে আপনি ইয়ে করতেছেন কি বলে ওখানে ডিসপার্স ডাই ইউজ করা হয় না ওটা কিন্তু যেমন সিপি ব্লেন্ড যে ফেব্রিকগুলো আপনাদের একটা কমন কোশ্চেন ইন্টারভিউতে বা বিভিন্ন জায়গায় যারা ডাই মেজর নেয় যে সিপি ব্লেন্ড তো বোঝেন পলিস্টার কটন ব্লেন্ড যে কাপড়গুলো বা সিবিসি যেটা বলে যে চিপ ভ্যালু কটন যেখানে পলিস্টারও থাকে ওগুলো কিভাবে ডাই হয়? আগে স্যার পলিস্টার ডাই হয় তারপরে কটন ডাই হয় এটা বলতে পারবেন এটা কেন? স্যার রিজন হচ্ছে আমরা যখন হচ্ছে কটন বাটার টেম্পারেচার কম লাগে আর পলিস্টার বাটার টেম্পারেচার বেশি লাগে তখন আমরা তখন ফার্স্ট যদি কটনের বাটার যদি টেম্পারেচার দিয়ে ডাই করি তখন কিন্তু স্যার ওই যে ফার্স্ট যদি কটনটা করি তাহলে টেম্পারেচার কম থাকবে স্যার যার কারণে হচ্ছে দুইটা পার্ট একসাথে কালার ধরবে না স্যার পরবর্তীতে আবার ফাইবারের ক্ষমতা কমে যাবে যার কারণে আগে পরিষ্কার করতে হবে। ফাইবারের ক্ষমতা কমে যাবে বলতে কি বুঝেন? স্ট্যান্ড নষ্ট হয়ে যাবে, ফাইবার নষ্ট হয়ে যাবে। আচ্ছা তো তাহলে আগে যদি আমি পলিস্টারকে করি হাই টেম্পারেচারে করতেছি তাই না তখন কি কটনের স্ট্রেংথ নষ্ট হচ্ছে না? স্যার এটা লজিক্যাল এই জায়গাতে কাপড় নিয়ে তো রাখছিলাম স্যার মোস্টলি রাখেছি মানে আমাদের সাথে কাপড়টা যখন ফেব্রিকটা ছিল এটা এক পার্ট পলিস্টার এক পার্ট কটন পলিস্টার আগে ডাই করে দিয়েছে এখন এই জায়গায় আমরা কটন রাখি। এবার আমি হচ্ছে ওই না হৃদয় যে জায়গাটাতে যে লজিকে যে জায়গায় আটকাইছে ওটার উত্তর দিয়ে দিই আমরা লজিক্যালি ওইভাবে চিন্তা করি যে বেশি তাপমাত্রায় কটন ড্যামেজ হবে কথা সত্যি কটন এই যে আপনারা আগের দিনকে আমি সার্চ দিয়ে দেখাইছিলাম মেল্টিং পয়েন্ট আপনাদের ক্লাসে দেখাইছিলাম আপনাদের ক্লাসে দেখাইনি
পলিস্টারের মেল্টিং পয়েন্ট 300 ডিগ্রি সেন্টিগ্রেড। 300 ডিগ্রিতে গিয়ে পলিস্টারটা গলা শুরু করে, তার আগ পর্যন্ত পলিস্টার কি মোটামুটি অক্ষত থাকে, ওই তাপমাত্রাটা নিতে পারে। এটা বুঝতে পারছেন তো? পলিস্টারের মেল্টিং পয়েন্ট অলমোস্ট 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কটন, আমি কটনের মেল্টিং পয়েন্ট সার্চ দিব, আপনারা নতুন একটা জিনিস শিখবেন। কটনের কোনো মেল্টিং পয়েন্ট নাই। যে পলিস্টার হচ্ছে ম্যানমেড, মানব সৃষ্ট কৃত্রিম একটা ফাইবার, ওইটাকে আমরা কঠিন অবস্থায় পাবো, ওইটাকে আমরা তরল অবস্থায় পাবো, এবং ওইটাকে আমরা বায়বীয় অবস্থাতেও পাবো। ওইটার হচ্ছে কি বলে বয়লিং পয়েন্ট, বিপিও আছে। কিন্তু কটন একটা প্রাকৃতিক একটা ফাইবার, ন্যাচারাল ফাইবার। এখানে এটা কিন্তু সরাসরি আমরা মানে লিকুইড অবস্থায় কটনকে পাওয়া পসিবল না। কটনকে যদি আমরা তাপ দিতে থাকি, এটা হচ্ছে এই যে 150 ডিগ্রি সেন্টিগ্রেড যখন ক্রস হবে, তখন আস্তে আস্তে কটনটা ক্ষয় হওয়া শুরু হবে, ডিকম্পোজ হওয়া শুরু হবে। এই যে ডিকম্পোজ মানে বুঝতেছেন, কটনটা আস্তে আস্তে ধ্বংস হওয়া শুরু হবে। এবং যখন ওটা 246 ডিগ্রি, অলমোস্ট 250 ডিগ্রি ক্রস করবে, তখন দ্রুত এটা হয়ে যাবে, মানে এরপর আর থাকবেই না। মানে ধরেন একটা বিল্ডিং এ আগুন লাগলো, প্রথমে আস্তে আস্তে ক্ষয় হচ্ছে বিল্ডিংটা, তারপর যখন সব জায়গায় আগুন লেগে যাবে, ওই আপনাদের আগের ক্যাম্পাসের পাশের বিল্ডিংটা যেমন পোড়া বিল্ডিং, ওটা পুরোটা যেমন পুড়ে ছাই হয়ে গেছে। মানে যখন আগুন বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে, তখন র্যাপিড ডিকম্পোজ হবে। কটনের ক্ষেত্রে এইটা হচ্ছে মানে কটনের ধর্ম হচ্ছে এটা, বুঝতে পারছেন? মাথার উপর দিয়ে গেছে কাটা। কটন 150 ডিগ্রির পরে ক্ষয় হওয়া শুরু হয়। কটনের সরাসরি কোনো গলনাঙ্ক আছে? নাই। আচ্ছা, তো এবার যখন আমি 130 ডিগ্রি সেন্টিগ্রেডে ডাই করলে কটন ওই এটা নিতে পারবে, ওই প্রেসারটা, ওই লোডটা কটন নিতে পারবে। কিন্তু আমরা যে ডিসপার্স ডাই দিয়ে যখন ডাই করি, তখন কটনের ডাইটা ধরে না, কারণ ওই রিঅ্যাকটিভ ডাইয়ের যে রিঅ্যাকটিভ ডাই সরাসরি কটনে গিয়ে রিঅ্যাকশন করে, বন্ড সৃষ্টি করে, বন্ধন সৃষ্টি করে। ডিসপার্স ডাই ওইরকম কটনের সাথে বন্ধন সৃষ্টি করতে পারে না। আর ডিসপার্স ডাইটা এবার তাহলে বলেন যে ডিসপার্স ডাই তো কটনের সাথে বন্ধন সৃষ্টি করে না, তাহলে ডিসপার্স ডাই পলিস্টারের সাথে, পলিস্টারকে আমরা কালার করতেছি কিভাবে যদি বন্ধন সৃষ্টি না করে? মাথায় এটা ভ্যালিড কোশ্চেন না আসতেছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে কার? আমি কি জিরো থেকে আবার বলবো কথাগুলো? একজনও যদি বলেন যে বুঝতেছি না, আমি কিন্তু জিজ্ঞেস করবো দীপক, ঠিক আছে? না বুঝলে দীপক, পলাশ, যে ওখানে আব্দুল সামাদ যে মনোযোগ দিবে না, আমি তাকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে বলতেছি যে ডিসপার্স ডাই কোনো ন্যাচারাল ফাইবারের সাথে বা কটনের সাথে বন্ধন সৃষ্টি করতে পারে না। এবার তাহলে ডিসপার্স ডাই পলিস্টারের সাথে কেমনে যুক্ত হচ্ছে, বা পলিস্টার ফাইবারকে কিভাবে রং করতেছে? পলিস্টার ফাইবারকে যখন আমরা 120 বা 130 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাচ্ছি, তখন পলিস্টার ফাইবারটা আস্তে আস্তে একটু নরম হয়ে যায়। নরম হয়ে গেলে ওই অবস্থায় ডিসপার্স ডাই, যেমন আপনারা কি হচ্ছে ওই যে গরুর চাকায়, এটা ফিজিক্স বইয়ে পড়ছেন, যে গরুর গাড়ির যে চাকাগুলো ছিল মাটি দিয়ে তৈরি করা, সেটাকে হচ্ছে প্রথমে ওটার উপরে ওই পিতলের রিং কিভাবে পড়ায়, স্টিলের রিং, স্টিলটাকে প্রথমে তাপমাত্রা দিয়ে প্রসারিত করে ফেলে, বড় করার পর ওটা হচ্ছে গরুর চাকায় পড়ায় দেওয়ার পর যখন তাপমাত্রাটা কমে যায়, নরমাল হয়ে যায়, তখন ওটা কি লেগে যায় না শক্ত হয়ে? বুঝছেন না? বুঝেন না? তো ওইরকম না, মানে সরাসরি এই ফেনোমেনন না, কিন্তু আমি বোঝাচ্ছি যে যখন আপনার ইয়েটা হয়, মানে একটা গলনাঙ্ক উচ্চ তাপমাত্রায় স্টিল প্রসারিত হওয়ার পরে গরুর চাকার উপর ওইটা আমি বড় করে দিয়ে দিলাম, তারপরে ওটা যখন তাপমাত্রা চলে যাবে, তাপ অপসারণ হয়ে যাওয়ার পর ওটা সংকুচিত হয়ে ওটা কেটে যায়। সেইভাবে ডিসপার্স ডাই যখন আমরা মানে করি, যখন হচ্ছে 130 ডিগ্রি সেন্টিগ্রেডে ডিসপার্স ডাই আর পলিস্টারকে একে অপরের সংস্পর্শে আনি, তখন ওরা একটা কৃত্রিম বন্ধন তৈরি করে, এবং ওই জায়গায় ওই ফেনোমেননটাকে বলে ডিসপার্সিং এজেন্ট। ডাইয়ের সাথে এই যে এইভাবে একটা মানে টেম্পোরারি একটা কেমিক্যাল বন্ধন গঠন করে ওরা, সালফার ডাইঅক্সাইড।
তো এই বন্ধনটা গঠন করার পর তারপর যখন আবার ডাই মানে আমার 130 ডিগ্রিতে এই ঘটনাটা ঘটলো, তারপর যখন অপসারণ করলাম পলিস্টারে ঠিকই ডিসপার্স ডাই দিয়ে রং হয়ে গেল, কিন্তু কটনে ধরে না। এই যে টেম্পোরারি একটা স্টেট, টেম্পোরারি একটা ডিসপার্সিং এজেন্ট সৃষ্টি হলো, ওইটার ফলেই ওখানে রংটা হয়ে যায় পলিস্টারে। আপনি বললেন না যে আমার কাছে আছে পলিস্টার রং, এক সাইডে আরেক সাইডে কটন রং, কারণ ওই টাইমে আপনার কটন ফাইবারটাও কি ডুবাচ্ছেন না, এটা একটা ফ্যাব্রিকটা পুরোটাই তো আমি ডুবাইলাম ডিসপার্স ডাইয়ের ভিতর, 130 ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম, পিছনে রং হয়ে গেল, সামনে রং হয় নাই, এই জন্য রংটা হয় নাই, কারণ কটনে ওই বন্ধনটা ক্রিয়েট করতেই পারে না ডিসপার্সিং এজেন্ট, শুধু কটন ইয়ের সাথে পলিস্টারের সাথে করতে পারে। বুঝতে পারছেন? বন্ধনের নামটা কি বললেন? এই যে ডিসপার্সিং এজেন্ট একটা কৃত্রিম বন্ধন গঠন করে সালফার ডাইঅক্সাইড, এবং এটা তারপরে আবার সালফার ডাইঅক্সাইড অথবা SO3 অথবা SO2 একটু শিওর। জিনিসটা এবার মানে এইভাবে কল্পনা করেন, আমি রিঅ্যাকশনটা খুঁজে বের করে দেখাচ্ছি। প্রথমে এই পানিতে তো ওয়েটিং এজেন্ট দিয়ে পানির সান্দ্রতা বাড়াইছে যাতে পানি ডাই অ্যাবসর্বেবিলিটি বাড়ে, তারপরে যে ডিসপার্সিং এজেন্ট গিয়ে আস্তে আস্তে এই ডিসপার্সিং এজেন্ট গিয়ে এখানে একটা কৃত্রিম বন্ধন সৃষ্টি করার মতো পরিবেশ সৃষ্টি করতেছে, তারপরে এই যে এখানে বন্ধনটা গঠন হয়ে যাচ্ছে স্টেবিলাইজিং এ। দেখছেন এই যে প্রত্যেকটা সবুজ ডটের উপর 6টা করে আকাশী বেগুনি রঙের ডট দেখা যাচ্ছে। এই যে ডিসপার্সিং এজেন্টগুলো ডাই সাবস্টেন্সের সাথে এগুলো কি, এই যে এগুলো হচ্ছে ডাই পার্টিকেল যেগুলো হচ্ছে ডিসপার্স ডাই, সেই ডিসপার্স ডাইয়ের উপর এই ডিসপার্সিং এজেন্টগুলো যাচ্ছে, এই নীল ডটগুলো খেয়াল করতেছ না, এগুলোই পরে আবার পলিস্টারের সাথে অ্যাটাচ করে দিচ্ছে ফ্যাব্রিকটাকে। এখানে জাস্ট ওই ডাইয়ের বিক্রিয়াটা দেখাচ্ছে যে ডিসপার্সিং এজেন্ট গিয়ে ডিসপার্স ডাইয়ের সাথে কি বিক্রিয়া করে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এতটুকু কি ক্লিয়ার হয়েছে? আমার বলুন। আচ্ছা, প্রথমে পানি, মানে আমার হচ্ছে ডাই সলিউশন বানাচ্ছি, এখানে আমি বিভিন্ন অক্সিলারিজ দিচ্ছি, ওয়েটিং এজেন্ট, সিকোয়েস্টারিং এজেন্ট, লেবেলিং এজেন্ট, আমার যা যা লাগবে সেগুলো দিচ্ছি, দেওয়ার পরে আমি ডিসপার্স ডাইও দিচ্ছি। ডিসপার্স ডাই দিলাম, এবার কি আমার একটা ডাই সলিউশন তৈরি হয়ে গেছে না, যে ডাইং দ্রবণ তৈরি হয়ে গেছে না, সেই ডাইং দ্রবণে এই যে লেজ আর মাথা সহ কতগুলো ডিসপার্সিং এজেন্ট যাচ্ছে, এই যে এই প্রক্রিয়াটা ডিসপার্সিং বলে, ডিসপার্সিং এজেন্ট যাচ্ছে। ডিসপার্সিং এজেন্ট কি আলাদা কোনো মানে হ্যাঁ, এটা একটা আলাদা অক্সিলারি কেমিক্যাল আর কি। এটা যাচ্ছে, যাওয়ার পরে এটা হচ্ছে যে ডিসপার্স ডাই, যেটা ডিসপার্স ডাইয়ের ভিতরে একটা বন্ধন মানে একটা টেম্পোরারি বন্ধন মতো তৈরি করে দিচ্ছে। এই বন্ধনটা কাপড়ের সাথে গিয়ে অ্যাটাচ হবে, মানে এই বন্ধনটা কি পলিস্টার কাপড়ের মতো করতেছে না ডাই সেট করতে করতেছে? এই ডিসপার্সিং এজেন্টটা ডাইয়ের সাথেও বন্ধন গঠন করতেছে, আর মানে ওর দুইটা হাত, ও এক হাত দিয়ে ডাইকে ধরতেছে আর এক হাত দিয়ে ও কাকে ধরবে, ডাইসকে তো এক হাত দিয়ে ধরতেছে, আর এক পলিস্টার, হ্যাঁ পলিস্টার ফ্যাব্রিককে, টেক্সটাইল ম্যাটেরিয়ালটাকে ধরবে। ওই ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে কি নাইলনও করা যায়, হ্যাঁ পার্টিকুলারলি পলিস্টার ডিসপার্সিং এজেন্ট দিয়ে ডিসপার্স ডাই দিয়ে মূলত পলিস্টারকে ডাই করে, এবং এই যে থার্মোসল, হাই টেম্পারেচার এই প্রক্রিয়াগুলোতে মানে ওই পলিস্টারই ডাই করা হয়। পলিস্টারের নাম মনে রাখবেন তাইলেই হবে। তো এই পদ্ধতিতে আপনি 130 ডিগ্রি সেন্টিগ্রেডে আগে পলিস্টারকে ডাই করে ফেলতেছেন, কটনের ডাই হচ্ছে না,
তারপরে 80 ডিগ্রিতে আবার রিঅ্যাক্টিভ দেন, রিঅ্যাক্টিভ ডাই দিলে তারপরে আপনার হচ্ছে এই যে কটনটাও ডাই হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন মেইন প্রসেসটা? যে এখানে আসলে ওইটা না যে আমি তাপমাত্রা দিলে আমার ওইটা সত্যি কথা যে কটন ড্যামেজ হবে বেশি তাপমাত্রায়, মানে ওই পলিস্টারের প্রসেসটা আগে করে ফেলতে হয় এবং ওখানে মানে তাপমাত্রাটাও একটা কন্ট্রোলড পরিবেশে তাপমাত্রা বাড়াইতে হয়। যে আপনি যদি তাপমাত্রা 200 ডিগ্রি করেন, যেটা হাই টেম্পারেচারে হয় HT মেথড, হাই টেম্পারেচার মেথড। HT মেথডের ক্ষেত্রে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রিতে ডাই করা হয় পলিস্টারকে, এই যে পলিস্টারকে। তো সেক্ষেত্রে পিসি ব্লেন্ডে কটন খুবই কম পরিমাণে রাখতে হয় এবং রাখার পরও সেক্ষেত্রে এই ডাই টেম্পারেচারে কটনকে বেশিক্ষণ রাখা যাবে না, কাপড়টাকে দ্রুত ডাই করে তুলে ফেলতে হবে। আর মোস্ট কেসে এখানে শুধু পলিস্টারকে ডাই করা হয়, পিসি ব্লেন্ড কাপড় এই HT মেথডে করা হয়। 100% পলিস্টার লাগবে কত ডিগ্রি সেলসিয়াস? আপনি এই যে 130 করতে পারবেন, এই যে যেটা থার্মোসোল বলে 130 করতে পারবেন, আবার HT মেথড যেটা হাই টেম্পারেচার, হ্যাঁ হাই টেম্পারেচার মেথড ওখানে করতে পারবেন, মানে দুটো দিয়ে করতে পারবেন। কিন্তু ওই পিসি ব্লেন্ড বা সিভিসি ফ্যাব্রিক এগুলোর জন্য 130 ডিগ্রি সেন্টিগ্রেডটা হচ্ছে আইডিয়াল, কারণ ওখানে আপনারা দেখছেন 150 এর উপরে গেলে কটন কি হয়, ক্ষয় হওয়া শুরু হয়, ডিকম্পোজ হওয়া শুরু হয়। আচ্ছা, এখানে এক একটা লাইনকে যখন যদি আমি এক্সপ্লেন করি এখানে কিন্তু অনেক কথা বেড়ে যায়, বুঝতে পারছেন? আর এগুলোই আপনাদের প্র্যাকটিক্যাল নলেজ, মানে ইন্ডাস্ট্রিতে আপনারা ফেস করতে এগুলোই লাগবে। এই লাইনগুলো মুখস্থ করে ইন্ডাস্ট্রিতে আসলে সার্ভাইভ করা টাফ হয়ে যাবে, জিনিসগুলো বুঝতে হবে। এবার পিএইচ এর খুব সিম্পল ভাবে एग्जांपल দিব। আমাদের যে প্রাকৃতিক যে ফাইবারগুলো আছে, প্রাকৃতিক ফাইবারের ভিতর যে প্রাণী থেকে, পশু পাখি প্রাণী বা জীব থেকে আমরা কি কি ফাইবার পাই না বলেন ভাই? ফুল ফাইবার, বিগুনা ফাইবার। আর এটা কি বললাম? বিগুনা নামক একটা প্রাণী থেকে পাওয়া যায়। বানান কি? বাংলাদেশে নাই। বানান কি? বিগুনা। বানান বলো। বিগুনা বানান স্পেলিং বি দিয়ে শুরু করে বিগুনা। CUN। এর উপর আমার একটা প্রেজেন্টেশন আছে আমাদের ফেসবুক। বিগুনা। এই জন্য ইউনিভার্সিটির ক্লাসটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এখানে আপনার কাছ থেকে আপনার অন্যান্য ব্যাচমেটরাও শিখবে, এই যে আমিও শিখবো এখন আজকে একটা নতুন জিনিস। ন্যাচারাল মতো সবচেয়ে দামি বিগুনা ফাইবার। এই যে এই প্রাণীটার নাম কি কে বলতে পারবেন? এটাও এক ধরনের উলি, বুঝতে পারছেন? হ্যাঁ, উল্টে অনেকেই পাওয়া যায়। এই যে এই প্রাণীটা আর এই প্রাণীটা একই লাগতেছে নাকি ভিন্ন লাগতেছে? ভিন্ন বলতে প্রজাতি ভিন্ন, কিন্তু প্রাণীটা একই। এই যে কাশ্মীরি উল নাম শুনছেন? জি স্যার। ওই কাশ্মীরি উল কিসের থেকে পাওয়া যায়? ভেড়া থেকে পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, কিন্তু ওটা হচ্ছে কাশ্মীরি একদম যে কচি যে ভেড়াটা, মানে একদম বাচ্চা ভেড়া, ওইটার পশমটা পশমটা নিয়ে ওটা দিয়ে ফ্যাব্রিক বানায়, ওটা হচ্ছে কাশ্মীরি উল, খুবই দামি। তো এরকম এটা হচ্ছে অ্যালপাকা হচ্ছে উট আর ভেড়ার মাঝামাঝি একটা প্রাণী, ওদের লম্বাটা অনেক ক্রসব্রিড হইতে পারে, কিন্তু এটা হচ্ছে সার্টিফাইড, বুঝছেন? মানে এমন না যে এটা কৃত্রিমভাবে ফার্মে ক্রসব্রিড করা হয়েছে, এটা প্রকৃতিতে পাওয়া যায়। তো ওইটার অরিজিনে ঘাটলে হয়তো ক্রসব্রিড পাইলেও পাওয়া যেতে পারে, কিন্তু এটা প্রকৃতিতেই পাওয়া যায়, স্পেশালি এটা আমেরিকা উপমহাদেশে বেশি পাওয়া যায়। তো এই অ্যালপাকার ভেতরে একটা উন্নত জাত মনে হয় ভিকোনা, দেখলেই বোঝা যাচ্ছে, এবং এর ফাইবারটা অনেক ক্লিন, এবং মনে হচ্ছে যে এটা একটা সফট, একটা বেটার হ্যান্ড ফিল পাওয়া যাবে, এটা পরে আরাম হবে। আর অ্যালপাকা এটার অবস্থা তো দেখতেছেন, মানে অত পশ না আর কি, ভিকোনাটাকে একটু পশ লাগতেছে দেখতে, কষ্ট হয়েছে সবচেয়ে। আচ্ছা, তো এটাও উল। আচ্ছা, ভিকোনাটাতে আমি উলি রাখতেছি। আর আরেকটা বলেন।
সিল্ক, জিপ থেকে আমরা সিল্ক পাই, তাই না? এখান থেকে আমরা পাই ওকে, এবার উদ্ভিদ থেকে আমরা কি কি পাই? জুট, আর হেম, রেমি, কয়ার, কটন পাই না? কটন। হ্যাঁ, কটন তো সবার আগে, এটা না বললেও চলে, এই জন্য বলি না, ওই কমন জিনিসগুলো দিয়ে মনে রাখলে ভালো হবে। এবার তাহলে আমরা আমাদের ক্লাস ম্যাটেরিয়ালে যাই। ওকে, পিএইচ। এই যে পিএইচ, পিএইচ কে বলে পাওয়ার অফ হাইড্রোজেন, পাওয়ার অফ হাইড্রোজেন অ্যাটম বা সরি হাইড্রোজেন আয়ন। যে কোনো একটা দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি না কম, এটার উপর পিএইচ বাড়া কমা করা হয়। এবং যে যে পিএইচটা হচ্ছে মাঝখানে, যে পিএইচটা হচ্ছে কি বলে মানে নিষ্ক্রিয়, ওটা অ্যাসিডিকও না বেসিকও না, মানে অম্লীয় না ক্ষারীয় না, ওই পিএইচ কত? 7। লবণের পিএইচ 7। আর হচ্ছে ওই যে সাবান বা বিভিন্ন ক্ষার, কস্টিক সোডা, এগুলোর পিএইচ কোন সাইডে? ডান পাশে, মানে 1 থেকে 7-এর কম না 7-এর বেশি? 7-এর বেশি। 7-এর বেশি। আর ধরেন হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ওই কমলা লেবু, 7-এর কম। 7-এর কম। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড 7-এর কম। ওকে, এইবার আপনাদের কি মনে হয় যে আমি যে ফাইবারগুলো লিখলাম এবং 2 টাইপের লিখছি, একটা হচ্ছে প্রাণীজ, হ্যাঁ, একটা হচ্ছে অ্যানিমাল বেস বা প্রোটিন বেস, আর একটা হচ্ছে উদ্ভিদ বেস, উদ্ভিজ। এবার তাহলে আপনারা বলেন যে এখানে উল সিল্ক অ্যাসিড, অ্যাসিড, এটাই জিজ্ঞেস করতেছিলাম। তাহলে উল সিল্কের বেস হচ্ছে অ্যামিনো অ্যাসিড, প্রাণীজ সব ফাইবারের বেস হচ্ছে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন ফাইবার। আর উদ্ভিদ বেস প্রোটিন ফাইবার, এক্স্যাক্টলি। আর হচ্ছে এটা লিখে দিই প্রোটিন বেস ফাইবার। আর এই যে কটন, জুট, হেম, এগুলার বেস কি? এগুলার বিল্ডিং ব্লক কি? ভিতরে একক কি? ক্ষার, সেলুলোজ। সেলুলোজের বেস হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে, এগুলো হচ্ছে সব ক্ষার। এগুলো হচ্ছে সেলুলোজ বেসড ফাইবার। তাহলে পরবর্তী প্রশ্ন, সাতের কম পিএইচ আর সাতের বেশি পিএইচ, আমার ডাই সলিউশনটা আমি সাথে তো রাখবো না, হয় মানে আমার তো বিক্রিয়া করাইতে হবে, সাথে তো নিষ্ক্রিয় হয়ে গেল। তো আমি সাথের কম রাখবো, অ্যাসিডিক রাখবো কোন ফাইবারের ক্ষেত্রে? আমার ডাইং এনভায়রনমেন্ট, ডাইং পরিবেশ। আর বেসিক রাখবো কোন ইয়ের জন্য, কোন ফাইবারের জন্য? ব্যাপারটা বুঝেন নাই? আমার যে ডাই সলিউশনটা হবে সেটা অবশ্যই হয় অ্যাসিডিক রাখবো, না হয় বেসিক রাখবো, যাতে আমার ওই ডাই প্রক্রিয়াটা দ্রুত হয়। বুঝতে পারছেন? আমার ডাইংয়ের ভিতরেই আমাকে হয় অ্যাসিড দিতে হবে, না হয় বেসিক দিতে হবে, বা আমার পরিবেশটা ওইরকম করতে হবে। তো সেই ক্ষেত্রে বা এইসব বাদ দিয়ে আরো দুটো বলি, একটা অ্যাসিড ডাই আছে না, আরেকটা আছে না বেসিক ডাই। অ্যাসিড ডাইটা হচ্ছে অম্লীয় ডাই, বেসিক ডাইটা হচ্ছে ক্ষারীয় ডাই। তো এবার আমাকে বলেন অ্যাসিড ডাই দিয়ে কোন ফাইবার ডাই করতে পারবো? আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাসিড ডাই দিয়ে জুট, হেম্প, কয়েল ডাই করলে কি সমস্যা হবে? জুট, হেম, সেলুলোজ আছে ক্ষার, আর দুটো অ্যাসিড আছে। ক্ষার মানে তার মানে কি ওই ফাইবার ধ্বংস হয়ে পুরো লবণ আর পানি হয়ে যাবে, না বাইরকে তখন কি পাঠাতে হবে? কাপড় পাঠাতে পারবে না, লবণ আর পানি পাঠাতে হবে। মাউন্টেন ডিউ। হ্যাঁ, মাউন্টেন ডিউ। তো এইটা হচ্ছে পিএইচ মেইনটেইন করা হয় ফাইবারটা কি অ্যাসিডিক না বেসিক তার উপর বেস করে। আমার ফাইবার যদি বেসিক অরিজিনের হয় তাহলে আমাকে পিএইচটা কি 7 এর উপরে মেইনটেইন করতে হবে। আর আমার ফাইবারটা যদি অ্যাসিডিক হয় তাহলে আমাকে পিএইচটা 7 এর নিচে মেইনটেইন করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আর তারপরে এই যে এমএল রেশিও, ম্যাটেরিয়াল টু লিকার রেশিও, এটা ইন্ডাস্ট্রিতে সচরাচর 1:6, 1:7 এরকম মেইনটেইন করা হয়। যে আমার 1 কেজির জন্য 7000 লিটার ডাই, 1 কেজির জন্য 6000 লিটার ডাই, এরকম লিকার রেশিওতে আবার অনেক জায়গায় যে জায়গায় রং ধরতে চায় না সে জায়গায় 1:20 ইউজ করতে দেখছি, 1:10 ইউজ করতে দেখছি। মানে 6 মিলি পানি সহ
পানি বাদে হ্যাঁ পানি সহ ডাই সলিউশন ভিতরে তো আপনার ডাই থাকবে সেই অনুযায়ী আপনার হচ্ছে লাইট শেড করবেন না মিডিয়াম শেড করবেন নাকি ডার্ক শেড করবেন এই যে শেড করেছিলাম না স্যার এই শেডের উপরে ও এই যে হ্যাঁ সেই শেডের উপর যে আপনার হচ্ছে লাইট শেড হলে 0.05 থেকে 0.1% ডাই সলিউশন মিডিয়াম শেড হলে 0.1 থেকে 2% ডাই সলিউশন আর ডার্ক শেড হলে 2 থেকে 20% ডাই সলিউশন বুঝতে পারছেন আর এই এটা আজকে একটু টানি দেখেন স্লাইড দেখে হয়তো মনে হবে শুধু একটা স্লাইড মানে এখানে জাস্ট একটা লাইন আছে কিন্তু আমি যদি এখান থেকে আপনাদের কোশ্চেন করি যে ডাইক প্যারামিটারস কি কি বেসিক ডাইক প্যারামিটারস কি কি ঠিক আছে আপনারা এইগুলো পয়েন্ট বাই পয়েন্ট লিখে দিলেন 2 মার্ক পাইলেন তো এবার আমি বললাম যে পিএইচ বিভিন্ন পিএইচে বিভিন্ন ফাইবার ন্যাচারাল ফাইবার ডাই করা হয় এই স্টেটমেন্টটা ব্যাখ্যা করো তখন আপনাদেরকে যে অ্যাসিডিক ফাইবার বেসিক ফাইবার এগুলো ব্যাখ্যা করতে হবে তারপরে অ্যাসিডিক ফাইবারে বেসিক ডাই দিয়ে ডাই করলে কি প্রবলেম হবে বেসিক ফাইবারকে অ্যাসিডিক ডাই দিয়ে ডাই করলে কি প্রবলেম হবে এটা ব্যাখ্যা করে লিখতে হবে আমি যদি লিখি যে টেম্পারেচার যে কটনকে 150 ডিগ্রি টেম্পারেচারে ডাই করা হয় না কেন এটা কি এখানে ব্যাখ্যা আছে মানে এখানে এই স্লাইডে কি ওর ব্যাখ্যা আছে যে কটনকে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে ডাই করা হয় না কেন এই স্লাইডে তো নাই এই স্লাইডে শুধু ডাই প্যারামিটারস দেয়া আছে আর ব্যাখ্যাটা তো আমি দিলাম আপনাদেরকে যে কজন ক্লাস করতেছেন তারা হয়তো লিখতে পারবেন যারা ক্লাস করতেছেন তারা কি লিখতে পারবে প্রশ্ন মানে পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসবে আর আপনাদের এই চ্যাপ্টারটা একটু সামনে পড়ে একটা ক্লাস টেস্ট নিয়ে নেব তো তখন আপনারা আর একটু আইডিয়া পাবেন বুঝতে পারতেছেন তো প্রশ্ন কেমন কি আসবে এখানে স্লাইডে একটা এরকম মানে জাস্ট 5টা লাইন দেখছেন 5টা লাইন পড়লে মনে হলো যে ঠিক আছে আমার পড়া হয়ে গেল ফাইনালে তাহলে ওইরকম কিন্তু হবে না ডিপ থেকে অ্যানালিটিক্যাল কোশ্চেন আসবে বিশ্লেষণমূলক কোশ্চেন আসবে যে যেটা আপনাকে চিন্তা করে উত্তরটা বের করতে হবে আর ওরকম না জানলে চিন্তা করতে পারবেন না সবাই কিন্তু নার্ভাস হয়ে গেল নাকি অত কঠিন হবে না কিন্তু A+ পাওয়ার জন্য এগুলা এই টাইপের কোশ্চেন আনসার করতে পারতে হবে আপনাদের যারা ক্লাস করেন সবাই মোটামুটি ভালো মার্কই পাইছে কারণ আমি এটাই চাই যে যারা ক্লাস করবে তারা ভালো মার্ক পাবে আর যারা ক্লাস করবে না তারা যাতে ম্যাটেরিয়াল শুধু পেয়ে মানে ভালো রেজাল্ট করতে না পারে আমি এটা ইনশিওর করার চেষ্টা করি আচ্ছা তাহলে এবার আমরা ডাইং প্রসেসের ভিতর ইম্পর্টেন্ট কিছু ঘটনা দেখবো যে এই জিনিসগুলো ঘটে অ্যাফিনিটিটা কি অ্যাফিনিটিটা হচ্ছে আকর্ষণ বা বন্ধন তৈরি অ্যাফিনিটি হচ্ছে অ্যাট্রাকশন বিটুইন ডাইস এন্ড ফাইবার উইথ ডাই কন্ডিশনস তাহলে ডাই অ্যাফিনিটিটা কি যে আপনার ফাইবারের প্রতি ডাই পার্টিকেলের ডাই কণার যে আকর্ষণটা এটাই হচ্ছে অ্যাফিনিটি ঠিক আছে দ্য ডাই মলিকিউল ট্রান্সফার ফ্রম ডাই বাথ টু টেক্সটাইল ম্যাটেরিয়াল যে ডাইটা আপনারা ওই যে পলিস্টারের যে ডিসপার্সিং প্রক্রিয়াটা ওটা আপনাদেরকে দেখালাম ওই ডিসপার্স ডাইয়ের ক্ষেত্রে যেটা পলিস্টার ফাইবারে করা হয় প্রথমে ডাইটা এবং আদার অক্সিলারিগুলো আমরা পানিতে মিশাইলাম ডাই সলিউশন তৈরি করলাম ডাই সলিউশন তৈরি করার পরে ওই ডাই সলিউশনে আমরা ডিসপার্সিং এজেন্ট দিলাম এজেন্ট দেওয়ার ফলে একটা কৃত্রিম অ্যাফিনিটি আমরা তৈরি করলাম তারপর যদি পলিস্টার ফাইবার ওখানে দিই বা পলিস্টার ফ্যাব্রিক দিই এই অ্যাট্রাকশনটা তখন দেখা যাবে যে পলিস্টারের সাথে ওই ইয়েটার ডিসপার্স ডাইটার একটা আকর্ষণ চলে আসতেছে The dye molecules transfer from dye bath into textile material in presence of heat and temperature. এই যে টেম্পারেচার যখন 130 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যাচ্ছি এই লাইনটা বুঝে নাই কি আচ্ছা আরেকবার রিপিট করতেছি ডাই মলিকিউলস ডিসপার্স ডাইয়ের কণা ট্রান্সফার ফ্রম ডাই বাথ থেকে ওই কণাগুলো এসে টেক্সটাইল ম্যাটেরিয়ালে যায় গিয়ে যুক্ত হয় ওই পলিস্টারে গিয়ে যুক্ত হচ্ছে ডিসপার্স ডাইটা in presence of heat or temperature 130 ডিগ্রি সেন্টিগ্রেডে আর সাথে আরেকটা জিনিস এখানে উল্লেখ করে নাই সেটা কি আদার অক্সিলারি কেমিক্যাল যে এখানে আমরা ডিসপার্সিং এজেন্ট যেমন ব্যবহার করছিলাম এবার বুঝে গেছে রিপিট করা লাগবে এটা ওকে অ্যাফিনিটি ভ্যারিস উইথ টেম্পারেচার এই যে যেমন পলিস্টারের ক্ষেত্রে টেম্পারেচার কম থাকলে এই আকর্ষণ অ্যাফিনিটি মানে আকর্ষণটা তৈরি হবে পলিস্টারের ক্ষেত্রে তাহলে কি তাপমাত্রার সাথে অ্যাফিনিটিটা ভ্যারি করে কম বেশি করতেছে কালার স্ট্রাইকটা কি এটা একটা ইন্টারেস্টিং জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস সবাই একটু খেয়াল করে ধরেন আপনারা নুডলস রান্না করতেছেন তো নুডলস রান্না করার সময় নুডলসটাকে এই যে স্পেশালি
ম্যাগি তাদের মানে তাদের মার্কেটিং ইয়েটা কি, তাদের একমাত্র মার্কেটিং সেলিং পয়েন্টটা কি সবচেয়ে বড়, যে মশলা ঠিক আছে 2 মিনিটে রান্না হয়ে যায়। ওরা কি ওটা বলে অ্যাডভার্টাইজ করে না যে 2 মিনিট ম্যাগি 2 মিনিট ম্যাগি, আবার চ্যালেঞ্জও 2 মিনিট ম্যাগি চ্যালেঞ্জও এটা করে ওরা ক্যাম্পেইন, যে বিভিন্ন জায়গায় গিয়ে ইয়ের ভিতরে খোলা মাঠের সামনে বলে যে নুডলস রান্না করেন 2 মিনিটে, ওরা চূড়াটা দেয়, আপনি দিচ্ছেন সাথে সাথে রান্নাটা হয়ে যাচ্ছে, তাই না? গরম করতে তো 5 মিনিট লাগে না, গরম পানি রেডি আছে, তার ভিতরে জাস্ট ওটা ছাড়তেছেন। তো এখানে এই কালার স্ট্রাইকটাও কিন্তু সেই সেম জিনিস, একদম সেম জিনিস, যে কালার স্ট্রাইকটা হচ্ছে শুরুতেই একটা ডাইয়ের ভিতরে আমি একটা কাপড় দিলাম, সাথে সাথে যে রংটা লেগে যাবে, ওই কাপড়ের ভিতরে রংটা লেগে যাবে, এটাকে বলে কালার স্ট্রাইক। রং এসে স্ট্রাইক করতেছে ফ্যাব্রিকের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে, আঘাত করতেছে, এবং প্রথম 30 সেকেন্ডেই কিন্তু 50% ডাই কমপ্লিট হয়ে যায়, একদম ম্যাগি নুডলসের মতো। আপনারা নিজেরা আজকে 20 টাকা দিয়ে একটা ম্যাগি নুডলস কিনবেন, বা অন্য ম্যাগি পছন্দ না হলে অন্য ব্র্যান্ডের নুডলস কিনবেন, কেনার পরে পানি ফুটাবেন, ফুটানোর পরে দিয়ে দেখবেন যে প্রথম 30 মিনিটের ভিতরেই মনে হচ্ছে যেন সব সিদ্ধ হয়ে গেছে। তারপরে আরও আপনি 1.5 মিনিট নাড়াচাড়া করতেছেন, কেন? যাতে হচ্ছে মশলাটা সব জায়গায় ঠিক মতো ভাবে ঢুকে, ইভেন ডিস্ট্রিবিউশন হয়। এখানেও তাই করতেছে যে 30 সেকেন্ডের ভিতর প্রপার অ্যাকচুয়াল টাইমটা হয়ে যাচ্ছে, তারপরে আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রাখতেছি, যাতে আমার ইভেন্ট টাইম ডিস্ট্রিবিউশনটা হয়, সব জায়গায় সমানভাবে ইউনিফর্ম টাইমটা যাতে হয়, কোথাও যাতে ডিপ শেড আর লাইট শেড এরকম শেড ভেরিয়েশন না হয়। বুঝছেন সবাই? এটা হচ্ছে কালার স্টাইল। আর সাবস্ট্যান্টিভিটিটা কি? সাবস্ট্যান্টিভিটিটা হচ্ছে ন্যাচারাল অ্যাট্রাকশন বিটুইন ডাই মলিকিউল এন্ড ফাইবার। এই যে ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে সাবস্ট্যান্টিভিটি বেশি, কারণ এই কটনে আমি রিঅ্যাক্টিভ ডাই দিয়ে ডাই করতেছি, খুব সহজে ডাই হয়ে যাচ্ছে, তাই না? ব্যাপারটা বুঝছেন? এটা এখন দেখতে হবে না, আমার দিকে দেখেন। কটনে আমরা রিঅ্যাক্টিভ ডাই দিয়ে যখন ডাই করতেছি খুব দ্রুত ডাই হয়ে যাচ্ছে। পলিস্টারে কি আমি ডিসপার্স ডাই দিলাম বা রিঅ্যাক্টিভ ডাই দিলাম, ডাই হয়ে যাবে? হবে না। কি করতে হচ্ছে? ডিসপার্সিং এজেন্ট আনতে হচ্ছে, টেম্পারেচার বাড়াইতে হচ্ছে, ডিসপার্সিং এজেন্ট গিয়ে ডাইয়ের সাথে অ্যাট্রাক্ট বন্ড ক্রিয়েট করতেছে, আবার সেই বন্ড ও আবার পরে পলিস্টারের সাথে ক্রিয়েট করতেছে, অনেক ঝামেলা না? তাহলে সাবস্ট্যান্টিভিটি এটা বেশি কার দিব? কটনের সাবস্ট্যান্টিভিটি বেশি হবে না পলিস্টারের বেশি হবে? পলিস্টারের কম হবে, কারণ পলিস্টারকে বেশি প্রসেস করা লাগতেছে, পলিস্টারে সহজে ডাইটা লাগতেছে না। কটনে কিন্তু সহজে ডাইটা হয়ে যাচ্ছে, ডাইটা লাগতেছে। যেখানে সহজে ডাই করে ফেলতে পারতেছে না, ওটার সাবস্ট্যান্টিভিটি বেশি, ডাই সহজে সে গ্রহণ করতে পারতেছে। ঠিক আছে? এটা অ্যাফিনিটির সাথে কিছুটা মিলে, যে সে তার বন্ধন গঠন করার ক্ষমতা বেশি, তার আকর্ষণ বলটা এখানে বেশি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে একটা বলে রাখি।